Like this, হ্যাঁ আমি বেশ ওকে হ্যাঁ আমি ক্লাসে ডাটা আছে তো হ্যাঁ দিছো হ্যাঁ বেশি দেখা আস্তে আস্তে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বইটা আজকে কি 9 নম্বর ক্লাস নাকি 10 নম্বর ক্লাস ওকে লেখা একটু বড় হইতে হবে মনে ক্লাস নাম্বার 11 ঠিক আছে বোর্ড মনে হয় একটু দেখা যায় না মনে হয় অল্পের জন্য ইয়া মনে হয় না হয়েছে ওকে ক্লাস স্টার্ট করি কয়জন আছে এখানে দেখা যায় না কেন কত 98 ওকে রেডি দেখেন আমরা আজকে পড়ব ইউএন অ্যান্ড বিডি জাতিসংঘ ও বাংলাদেশ বোর্ডের উপরে আরেকটু উঠাও না আর লাইট মনে হয় বেশি হয়েছে লাইটটা একটু কমাও আচ্ছা ঠিক আছে এখানে আরেকটু উপরে উঠাইতে হবে ওকে ওকে ঠিক আছে জাতিসংঘ ও বাংলাদেশ ইউএন হওয়ার আগে একটা ছিল লিগ অফ নেশনস মানে বিশ্ব সংঘ এই বিশ্ব সংঘটা দুইটা একটা লিগ অফ নেশনস আর একটা ইউনাইটেড নেশনস এই লিগ অফ নেশনস যেটাকে বলা হয় জাতিপুঞ্জ আর এটাকে আমরা বলি জাতিসংঘ এটাকেও জাতিপুঞ্জ বলা যায় ভারতে এখনো জাতিপুঞ্জ বলে আমরা বাংলাদেশে এটাকে বলি জাতিসংঘ এই লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় 1920 সালের 10 জানুয়ারি আর এটা প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24 অক্টোবর 1945 সালের 24 অক্টোবর এই জাতিপুঞ্জ এটা গ্রেট ওয়ার অথবা প্রথম বিশ্বযুদ্ধের ফল গ্রেট ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন কিন্তু তার নাম প্রথম বিশ্বযুদ্ধ ছিল না তখন তার নাম ছিল গ্রেট ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আগের যুদ্ধের নাম প্রথম বিশ্বযুদ্ধ করা হয় আর এটা ছিল গ্লোবাল ওয়ার অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল এই জাতিপুঞ্জ
এর উদ্যোক্তা ছিল বিগ ফোর। বিগ ফোর মানে 1 নম্বরে ইউএসএ, 2 নম্বরে ইউকে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বা ব্রিটেন, 3 নম্বরে ছিল ইউএসএসআর বা সোভিয়েত 3 নম্বরে ছিল ফ্রান্স, 4 নম্বরে ছিল ইতালি, 4 নম্বরে ছিল ইতালি। আর এর উদ্যোক্তা এরাও 4টি দেশ, তবে এদের মধ্যে 2টা মিল নাই, একটা ইউএসএ আর একটা ইউকে, আর একটা ইউএসএসআর যেটাকে আমরা এখন বলি সোভিয়েত ইউনিয়ন, ইউনিয়ন অফ সোভিয়েত, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, এটা লিক্স হবে। 33তম বিসিএস ভাইবে আমাকে এটার এলাবোরেশন জিজ্ঞেস করছিল, আমি নিজেই বলছিলাম যে কোল্ড ওয়ার, বলছিলাম যে ইউএসএ ভার্সেস ইউএসএসআর, তখন বলছে হোয়াট ইজ ইউএসএসআর, আমি রিপাবলিক বলছিলাম, ইয়েস বলি নাই, তখন আমাকে বলছে যে ইউনিয়ন থাকলে কি হয়, তখন আমি রিপাবলিক্স এস দিয়ে ফেলছি, আমাকে লিখতে বলছিল। আর নাম্বার 4 হলো চায়না। নাম্বার 4 চায়না। উদ্যোক্তার মধ্যে এখানে চায়না ছিল, কিন্তু অনেক বইতেই চায়নার অ্যাগেনস্টে এখানে ফ্রান্স বলা হয়, অনেক বইতে, কিন্তু ক্লাস 8-এর বইতে লেখা আছে এটা চায়না, আবার 9-10-এর বইতে লেখা আছে ফ্রান্স, কিন্তু বেসিক্যালি হবে চায়না, ফ্রান্স হবে না। এখন বিষয় হচ্ছে যে এটার যদি উদ্দেশ্য বলেন, এটাও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, দেখা যায় না, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধ করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধ করা, এটা ছিল উদ্দেশ্য। আর জাতিসংঘের উদ্দেশ্য তাই, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। দেখা যায় নিচের সেন্টেন্সটা, দেখা যায় না তো, তো নিচে নাও, দেখা যায় না, আরেকটু নিচে নামো। তাহলে জাতিপুঞ্জ 1920 সালের 10 জানুয়ারি। জাতিপুঞ্জের একটা তথ্য মনে রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এটা অকার্যকর হয়ে যায় 1939 সালে। আর বিলুপ্তি যদি বলে, যে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি 1946-এ, বিলুপ্তি 1946, অকার্যকর 1939, আর বিলুপ্তি বললে 1946। ক্লিয়ার? সুজন মোহাম্মদ বলছে আমেরিকা সোভিয়েত একসাথে জাতিসংঘ প্রতিষ্ঠা করেছে, কিন্তু তাদের মধ্যেই কেন আবার কোল্ড ওয়ার শুরু হয়? তাদের মধ্যে কোল্ড ওয়ার শুরু হয় কেন? বেসিক্যালি এখানে বিশ্ব নেতৃত্ব কার হবে? কোল্ড ওয়ারের পিছনে কারণ ছিল ইউএসএ আটলান্টিক সনদ যখন হয়, আটলান্টিক সনদ 1941-এ, এখানে ইউএসএসআরকে দাওয়াত করে নেই। ইউএসএসআর আবার মস্কো ঘোষণায় ইউএসএ-কে দাওয়াত করে না ইউএসএসআর। মস্কো ঘোষণা যেটা 1943-তে হয়, এই মস্কো ডিক্লারেশনে ইউরোপিয়ানরা মিটিংয়ে বসবে, মানে এখানে যখন ইউএসএসআর স্ট্যালিনের থাকার কথা ছিল, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট স্ট্যালিনের থাকার কথা ছিল, কিন্তু আটলান্টিক সনদে ইউএসএ তাকে দাওয়াত করে না, এবং সেজন্য সে আবার ইউএসএ-কে এই মস্কো ঘোষণায় দাওয়াত করে না। এখানে ইনভাইটেশন একটা ফ্যাক্ট ছিল,
আর তাছাড়া দুজনের মতাদর্শ তো ভিন্ন। জাতিসংঘ তার মতাদর্শের কথা কিছু বলে নাই। জাতিসংঘ পুঁজিবাদী দেশের জন্য বা সমাজতান্ত্রিক দেশের জন্য তা তো বলে নাই। ইউএসএ ছিল পুঁজিবাদী রাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র, যে কারণে দুই দেশের মধ্যে মতাদর্শগত দ্বন্দ্ব হয়, এজন্য কোল্ড ওয়ার হয়। আরে ভাই, বেসিক নিউট্রিশন কবে আসবে? এটা তো একটা কঠিন প্রশ্ন। একটা বই করা এত সোজা না ভাই, কত পরীক্ষা নিরীক্ষা করতে হয়, অনেক কিছু জড়িত এখানে। কাগজ কিনতে হয়, কাগজ কিনতে কত টাকা লাগে জানেন? 1000 রিম কাগজের দাম কত? 9,20,000 টাকা। আমার টাকা লাগবে না? বই হয়ে গেলে কি আপনার মানে বই আমার কাজ শেষ, কিন্তু বই কি ছাপানো এত সহজ? আপনি কি আমাকে বই না পেয়ে আগে টাকা দিবেন? আমি কাগজ না কিনলে প্রেস ছাপাবে না? 9,20,000 টাকা শুধু কাগজই লাগবে, কথা বুঝছেন? যদি আমি 10,000 ছাপাই, শুধুমাত্র 10,000, তাতেই আমার 9,20,000 টাকার কাগজ লাগবে। আগে যে কাগজের দাম ছিল 7,36,000 টাকা, সেই কাগজের দাম এখন 9,20,000 টাকা, কথা বুঝছেন? খালি তো বলবেন, কমেন্ট করেন না, দেখেন ব্যবসায়িক ধান্দা বন্ধ করুন, এইভাবে ব্যবসা করে না, কীভাবে নীতিবাক্য দেয়। আমি আপনাকে অনেক পছন্দ করি, আপনার আমি ভক্ত, কিন্তু আপনার এই ব্যবসায়িক ধান্দাটুকু আমার ভালো লাগে না। ভাই কি যে জীবী রে ভাই বাংলাদেশে, ভাল লাগে ভাই। আপনি অনেক ভালো, ঠিক আছে ভাই, কিন্তু আমরা আশা করবো আপনি এটা করবেন। এত আশা প্রত্যাশা। আচ্ছা আসি, বই পড়া যাবে, গোছানো থাকলে পড়তে সময় লাগবে না, রিভিশন দেওয়ারও সময় থাকবে, হিউজ সময় পাবেন, হিউজ সময় পাবেন। আমাদের কাজ প্রায় শেষ। এরপরে হলো প্রেসে যাবে, প্রেসে যাওয়ার পরও মিনিমাম 7 দিন লাগবে, ছাপানো, বাইন্ডিং করা, বাধাই করা, সেলাই করা। ওকে, এখন জাতিসংঘ কিন্তু 1945 সালের এত টাকা বই ছাপানো ভাই, আপনারা তো খালি হিসাব করেন একজন বসে কে জানেন? গত বছর বই বের হয়েছে আমার 5 তারিখে, ডিসেম্বর 5 তারিখে বাজার আসছে। এখন 5 তারিখে বা 4 তারিখে একটা পরীক্ষা ছিল মনে হয়, ব্যাংকের পরীক্ষা নাকি 2.5 লাখ আসবে। এখন সে কমেন্ট করে ফেলছে যে নাইমের মতো ধান্দাবাজ তোমরা কেউ হতে পারো নাই, তার মতো ব্যবসায়ী কেউ হতে পারবে না। তোমরা কি জানো যে 2 থেকে 2.5 লাখ ছেলে পেলে শুক্রবার দিন ঢাকায় আসবে পরীক্ষার জন্য? কি ব্যাংকের পরীক্ষা ছিল, পরে ক্যান্সেল করছে। ওই পরীক্ষার সময় নাইম ভাই এরকম বিক্রি করবে, এই জন্য সে 2 লাখ কপি একবারে মার্কেটে দিবে। 2 লাখ কপি ছাপাইতে কত বছর লাগে ছাপাইতে, এটা জানে পাবলিক। এবার আমি বললাম যে ভাই 2 লাখ কপি ছাপাইতে কয়দিন লাগে, সেলাই করতে কয়দিন লাগে, গাম লাগাইতে কয়দিন লাগে? এত সোজা না? বই মানে আপনি ফু দিলেন না হয়ে গেল, যে ভাই বই হয়ে গেছে নিয়ে যান। এটা যদি এত সুন্দর করে মজবুতভাবে পান, এটার জন্য অনেকগুলো হ্যান্ড কাজ করে। আমি আপনাদেরকে বুঝাই যারা বইটাই বুঝেন না। প্রথমে কাগজ কিনতে হয়, কাগজ কেনার পরে প্রেসে যায়, প্রেসে কী করে, আমরা যেটা করি সেটাকে তারা আবার সিটিভি প্লেট করে তারা ফর্মা ওয়াইজ বসায়। প্রতি 8 পৃষ্ঠার জন্য একটা ফর্মা, তার মানে আপনার 848 পৃষ্ঠা যদি বইটা গতবার ছিল, এখানে ফর্মা ছিল 106 ফর্মা। এই 106টা প্লেট হয়, এই 106টা প্লেটে কমপক্ষে কম করে হলেও 2-3 দিন লাগে। এরপরে প্লেটগুলো আবার মেশিন ওঠে, এরপর ছাপানো হয়, ছাপানোর পর এটা ভাঁজ করা হয়, ভাঁজ করার পরে এটা ফর্মা মিলানো হয়। এই 106টা একটার মধ্যে একটা ঢুকাইতে হয়, এই ফর্মা মিলাইতে হয়। ফর্মা মিলানোর পরে তারপরে এটা সেলাই করতে হয়। এই সেলাই করার পরে মানে কাভার লাগাইতে হয়, কাভার তো আর সেলাই হয় না, কাভার লাগাইতে হয় গাম দিয়ে। এরপর গামটা শুকায়, তারপরে কাটিং করে। এই কাটিং করার পরে এরপর একটা বই হয়, বুঝছেন? প্রত্যেকটা স্টেজে টাকা লাগে, কাগজ কিনতে টাকা লাগে, যে ছাপাবো বই, ভাই টাকা দেন, নাহলে ছাপাতে পারবো না। এই বাস করবে ভাই, টাকা দেন। এরপরে ফর্মা ভাই মিলাও ভাই, টাকা দেন, কথা বলছেন? এখানে সব টাকার খেলা। ওকে,
একজন বলছেন সমাজতন্ত্রের পুঁজিবাদ কি, আমি একটু পরেই বলবো, আমাদের পরের অধ্যায়েই এটা নিয়ে আলোচনা আছে। এখন দেখেন জাতিসংঘের অঙ্গ সংস্থা, প্রিন্সিপাল অর্গানস অফ ইউএন, এটাকে বাংলায় বলে অঙ্গ সংস্থা, জাতিসংঘের অঙ্গ সংস্থা। এই সংস্থা এখানে বলছে সচিবালয় সহ 6টি, অঙ্গ সংস্থা 5টি আর সচিবালয় 1টি, কিন্তু সবসময় বলা হয় প্রিন্সিপাল অর্গানসের মধ্যে 6টি দেখানো হয়। এই বইতে লিখছে যে অঙ্গ সংস্থা 5টি এবং সচিবালয় 1টি, আলাদা করে বলছে, আসলে আলাদা করে বলতে হয় না। 1 নম্বরে ইউএনজিএ, একটু ফাঁকা রেখে লেখেন ইউএনএসসি। 3 নম্বরে ইকোসক, 4 নম্বরে আইসিজে, 5 নম্বরে ইউএন সেক্রেটারিয়েট, 6 নম্বরে ইউএন ট্রাস্টিশিপ কাউন্সিল। এখন দেখেন ইউএনজিএ মানে কি? ইউএন জেনারেল অ্যাসেম্বলি, এটা ওয়াই দিলেও হয় ই দিলেও হয়, এটাকে বলা হয় সাধারণ পরিষদ। ইউএনজিএ, ইউএন জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ। ইউএনজিএ সাধারণ পরিষদ। এখন সাধারণ পরিষদ কি করে, মানে কাজটা কি তার, কারা 193টি সদস্য, সবাই ইউএনজিএ সদস্য। 193টি সকল দেশ এই সাধারণ পরিষদের সদস্য। তারপরে জাতিসংঘ বলতে ইউএনজিএ কে বোঝায়। সাধারণ পরিষদের অন্তর্ভুক্ত, এটা বিতর্ক সভা নামে পরিচিত। এই ইউএনজিএ কে বলা হয় বিতর্ক সভা অথবা ডিসকাশন বডি। পরীক্ষা আসবে জাতিসংঘের ডিসকাশন বডি কোনটা? এই ডিসকাশন বডি, আলোচনা পরিষদ অথবা বিতর্ক সভা, সেটা হলো সাধারণ পরিষদ। তার মানে জাতিসংঘের প্রত্যেকটি সদস্য কার সদস্য? সাধারণ পরিষদের সদস্য। ইউএনএসসি, ইউএন সিকিউরিটি কাউন্সিল, যেটাকে বলা হয় নিরাপত্তা পরিষদ। ইউএন সিকিউরিটি কাউন্সিল যেটাকে বলা হয় নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদ এর সদস্য হলো 15টি সদস্য। এর মধ্যে 5টি হলো স্থায়ী প্লাস 10টি অস্থায়ী। নিরাপত্তা পরিষদের সদস্য হলো 15টি, 5টি স্থায়ী, 10টি অস্থায়ী। এবং এই পরিষদটা হলো সবচেয়ে কার্যকরী ও গুরুত্বপূর্ণ পরিষদ। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পরিষদ। এই 5টি স্থায়ী সদস্য কারা? ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না, রাশিয়া, বর্তমান রাশিয়া। ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না, রাশিয়া, এই 5টা হলো স্থায়ী সদস্য। এখানে মনে রাখবেন যত সি আছে অঙ্গ সংস্থার মধ্যে সব কাউন্সিল, আর অন্য জায়গায় যে সি আছে সব কমিশন। অন্য জায়গায় কমিশন, এখানে হলো কাউন্সিল। সাইফ 10 লাখ টাকা পাঠাই দেবো। আগামীকাল পরীক্ষার সিলেবাস কি এখন জিজ্ঞেস করেন? পিডিএফ দিলাম না, ওইটা মার্চ এবং এপ্রিলের ঘটনা। ভালো করে পড়েন, কিন্তু প্রশ্ন কিন্তু সহজ হবে না, ওর মধ্যে হবে একটু ঘুরে পেঁচিয়ে। ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এটা কিন্তু সোশ্যাল না, জানেন? আমরা অনেকে কিন্তু এটাকে খুব সোশ্যাল বলি।
আসলে শব্দটা সোশ্যাল না, সোশ্যাল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এখন এই পরিষদটা কি? এই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল পরিষদ যেটা, এর হলো বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি সাধন করা নিয়ে কাজ করে। এর সদস্য 54টি, সদস্য 54টি, আর মেয়াদ 3 বছর। প্রতিটা সদস্যের মেয়াদ হলো 3 বছর। এটাকে ইউএন ফ্যামিলি বলে, জাতিসংঘের পরিবার বলা হয়। ইকোসক হলো জাতিসংঘের পরিবার। পরীক্ষা আসবে নিচের কোনটি জাতিসংঘের সবচেয়ে কার্যকরী পরিষদ, সেটা ইউএনএসসি। নিচের কোনটি জাতিসংঘের বিতর্ক সভা, ইউএনজিএ। পাবলিক দেখাবো কিন্তু ইউএনএসসি, বা বিতর্ক এখানে বেটো টেটো দেওয়া যায়, এগুলো করে এটা দেখাবো। মেয়াদ 3 বছর ইউএন ফ্যামিলি বলে। তবে এই ইকোসক যেটা নিয়ে কাজ করে সেটা হলো বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি সাধন। উন্নয়ন ও অগ্রগতি, অগ্রগতি নিয়ে কাজ করে। তাহলে জাতিসংঘের কোন পরিষদটি উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করে? সেটা হলো ইকোসক। ইকোসক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করে। ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিল কার্যকরী এবং গুরুত্বপূর্ণ পরিষদ হলো ইউএনএসসি। তাহলে ইকোসক গেল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 54টি সদস্য, মেয়াদ 3 বছর। আর এই ইকোসককে বলা হয় ইউএন ফ্যামিলি, ইউএন ফ্যামিলি বলে। আর ইকোসক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করে, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করে। এবারে আইসিজে, আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটাকে বলা হয় আন্তর্জাতিক বিচারালয়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচারালয়। এবং এর কাজ হলো বিবাদ মীমাংসা, বিবাদ মীমাংসা। বিবাদ মীমাংসায় কাজ করে। ইউএন সেক্রেটারিয়েট, এটা হলো জাতিসংঘ সচিবালয়, জাতিসংঘ সচিবালয় নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের সচিবালয় নিউ ইয়র্ক। এটাই হলো জাতিসংঘের প্রশাসনিক বিভাগ, জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। তাহলে প্রশাসনিক বিভাগ কিন্তু ইউএন সেক্রেটারিয়েট, আবার দাগায়ের না সাধারণ পরিষদ। প্রশাসনিক বিভাগ হলো ইউএন সেক্রেটারিয়েট। আর সেক্রেটারি জেনারেল, সেক্রেটারি জেনারেল যেটাকে বাংলায় বলি আমরা মহাসচিব, এই মহাসচিব হলো প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা। তাহলে জাতিসংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা হলো সেক্রেটারি জেনারেল বা আইসিসি এবং আইসিজে। আইসিসি ভাই অঙ্গ সংস্থা না, আইসিসি যেটা এটা অঙ্গ সংস্থা নয়। আইসিসি হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক, এটা আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত, আর এটা হলো অপরাধ আদালত, অপরাধ আদালত। দুইটা একই বিল্ডিংয়ে,
এই আইসিজে হলো হেগ শহরে, দ্য হেগ নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের প্রত্যেকটা শহরের আগে দি হয়, এবং নেদারল্যান্ডস নামও কিন্তু দ্য নেদারল্যান্ডস, দ্য হেগ দ্য নেদারল্যান্ডস। এটাও কিন্তু দ্য হেগ দ্য নেদারল্যান্ডস, এটাও দ্য হেগ দ্য নেদারল্যান্ডস, অর্থাৎ নেদারল্যান্ডসের হেগ শহরে দুইটাই। এবং তাদের যে ভবনটা তার নাম পিস প্যালেস, পিস প্যালেস। অর্থাৎ পিস প্যালেসে, নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেসে আইসিসির কার্যালয়, আইসিজের কার্যালয়, দুইটাই আদালত। কিন্তু পার্থক্যটা কি একটু পরে বলতেছি। আইসিসি আর আইসিজে, আইসিসিতে হলো 18 জন বিচারক, আর এখানে হলো 15 জন বিচারক। বিচারক এখানে 15 আর এখানে 18। মনে রাখবেন, অপরাধ থাকলে বিচারক বেশি লাগে, মনে রাখবেন এটা। অপরাধ থাকলে বিচারক বেশি লাগবে, এইভাবে মনে রাখবেন। অপরাধ আদালত মানে 18 জন বিচারক, আইসিজে হলো 15 জন বিচারক। এখন এইটা বেসিক্যালি কাজ করে গণহত্যা, যুদ্ধাপরাধ, গণহত্যা যুদ্ধাপরাধ নিয়ে কাজ করে। গণহত্যা যুদ্ধাপরাধ নিয়ে কাজ করে হলো আইসিসি, গণহত্যা যুদ্ধাপরাধ। আর আইসিজে এরাও গণহত্যা নিয়ে কাজ করবে যদি নিরাপত্তা পরিষদ থেকে অনুমতি পাওয়া যায়, অথবা আইসিজের সদস্যগুলো যারা থাকবে সবাই যদি ঐক্যমত্য যায়, তাহলে এখানে গণহত্যার মামলা হবে। যেমন রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া মামলা করেছে, কিন্তু গণহত্যার মামলা আইসিসিতে করে নাই, কারণ আইসিসিতে যেতে হলে এখানে কিন্তু তার প্রসিডিউর মেনটেন করতে হতো, কারণ ওখানে মিয়ানমারের সদস্য পদ থাকতে হবে। মিয়ানমার ছিল না, কিন্তু আইসিসিতে মিয়ানমার আছে। এখন বিষয়টা হলো যে এটা গণহত্যা নিয়ে না, এটা অধিকার নিয়ে কাজ করে, অধিকার সংক্রান্ত মামলা, প্রধানত অধিকার মানে হলো আপনার যেটাকে বলে দেওয়ানি। ফৌজদারি অপরাধটা আইসিসি করে ম্যাক্সিমাম, ওরা ফৌজদারি তেমন করে না, ওরা হলো অধিকার নিয়ে কাজ করে। যেমন সমুদ্র সীমা, যেমন হলো আপনার বাউন্ডারি, যেমন হলো আপনার গ্লোবাল কমন্স বৈশ্বিক সম্পদ ব্যবহার নিয়ে মামলা করতে পারে। যেমন ইন্টারনেট বন্ধ করে দিছে ধরেন বাংলাদেশকে, ইন্টারনেট এখন একটা বৈশ্বিক সম্পদ, পার্সোনাল কোনো সম্পদ না। তার মানে এই ইন্টারনেটটা বন্ধ করে দিছে, এটা হলো এটা নিয়ে মামলা করা যাবে হলো আইসিজেতে। আমি ইউএন সেক্রেটারিয়েটে ছিলাম, আবার একটু আইসিজিতে আসি। আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত। আইসিসি হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আদালত। এখানে বিচারক 15 জন, এখানে 18 জন। অপরাধ থাকলে বিচারক বেশি থাকবে, এটা স্বাভাবিক। এটা কাজ করে গণহত্যা ও যুদ্ধাপরাধ নিয়ে, আর এটা কাজ করে অধিকার নিয়ে। দুইটাই একই জায়গায় অবস্থিত, দ্য হেগ নেদারল্যান্ডস শহরে। এবং যেই ভবনে দুইটা সংস্থার কার্যালয় আছে সেটা হলো পিস প্যালেস। আইসিজে অঙ্গ সংস্থা, বাট আইসিসি অঙ্গ সংস্থা না, বিশেষ সংস্থা। আইসিসি জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা না বা প্রিন্সিপাল অর্গানস না, ইজ এ অ্যাসোসিয়েট অর্গান। এটা প্রিন্সিপাল অর্গান না, প্রিন্সিপাল অর্গান বললে হবে আইসিজে, আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত অঙ্গ সংস্থা নয়। ইউএন সেক্রেটারিয়েট, এটা হলো জাতিসংঘ সচিবালয়, এটা অবস্থিত নিউ ইয়র্কের ম্যানহাটনে। আর এটা ইউএন সেক্রেটারি জেনারেল বা মহাসচিব, তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি থাকেন এই ইউএন সেক্রেটারিয়েটে। আর ইউএন সেক্রেটারিয়েট হলো প্রশাসনিক বিভাগ, জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। এই ইউএন সেক্রেটারিয়েট যে ভবনটা, ভবনের নামটা লিখে নেন। ভবন হলো দ্যাগ হেমার্শল ভবন, দ্যাগ দজাফলা আকার গ, দ্যাগ হেমারশোল্ড ভবন, দ্যাগ হেমার্শল ভবন। তাহলে দ্যাগ হেমার্শল ভবন কোথায়? নিউ ইয়র্কে। দ্যাগ হেমার্শল ভবন কি? জাতিসংঘের সচিবালয়, এবং এটা বাংলাদেশের প্রশাসনিক বিভাগ। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হলো, জাতিসংঘের, আমি দুঃখিত, জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। এই ভিডিও কি আটকে যাচ্ছে নাকি? আটকে যাওয়ার কথা না তো।
তাহলে অঙ্গ সংস্থা 6টি। আমরা এখন দেখি ইউএন ট্রাস্টিশিপ কাউন্সিল নাম্বার 6, এটাকে বাংলায় বলে ওসি পরিষদ, বাংলায় বলে ওসি পরিষদ। তাহলে আইসিসি অঙ্গ সংস্থা নয়, আইসিসি হলো যুদ্ধাপরাধ নিয়ে কাজ করে। আরেকটা বিষয়, এই আইসিসির প্রতিষ্ঠা কিন্তু 1946 আর আইসিসির প্রতিষ্ঠা 2002, ভেরি লেটেস্ট অর্গানাইজেশন। আইসিসির প্রতিষ্ঠা 2002 আর আইসিসির প্রতিষ্ঠা হলো 1946, 2002 সালে প্রতিষ্ঠা। বিডি সদস্য, আইসিসির বিডি সদস্য পদ গ্রহণ করে 2010 সালে, 111তম সদস্য বাংলাদেশ। 10 সালের মানে 23 মার্চ সদস্য পদ গ্রহণ করে। আর ঠিক 2 দিন পরে 25শে মার্চ 2010-এর 25শে মার্চ বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মনে আছে কি না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। আর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিন্তু যুদ্ধ অপরাধের জন্য গঠন করা হয়েছে। এটাকে আবার ইংলিশে বলা হয় আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধ অপরাধের বিচারের জন্য 2010 সালের 25শে মার্চ এটা স্থাপিত হয়। জাতিসংঘের সেক্রেটারিয়েট যে প্রশাসনিক ভবনটা সচিবালয়, তার ভবনটার নাম হলো দ্যাগ হেমারশোল্ড ভবন। জাতিসংঘের একজন মহাসচিব ছিল, দ্যাগ হেমারশোল্ড, বাড়ি ছিল সুইডেনে। তিনি কিন্তু বিমান দুর্ঘটনায় মারা গেছিল এবং তার নামে একটা ভবন আছে, ওইটাই হলো প্রশাসনিক ভবন, দ্যাগ হেমারশোল্ড ভবন। এবং তার নামে একটা পুরস্কার আছে, দ্যাগ হেমারশোল্ড পুরস্কার, মানে শহীদ শান্তিরক্ষীদের দেওয়া হয়। বাংলাদেশের 134 জন পাইছেন। শান্তিরক্ষীতে গিয়ে যারা মারা যাবেন তারা পাবেন। অর্থাৎ আপনাকে প্রথমে শান্তিরক্ষী মিশনে যেতে হবে, তারপরে মরতে হবে, এরপরে আপনি এই দ্যাগ হেমারশোল্ড পদকটি পাবেন। তাহলে এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আইসিজে 1946-45 নাকি, এই বইতে লেখা নেই, এখানে লেখা নেই। দেখি একটু আইসিজের ওয়েবসাইট দিয়ে ঘুরে আসি। আইসিজে 45 ঠিকই আছে, 45ই তো অঙ্গ সংস্থা না। আইসিজে 1945, আরে 45 বলি, লেখি 46। আইসিজে একটু ঠিক করে নেন, আইসিজে 1945 আর আইসিসি 2002 প্রতিষ্ঠা। বাংলাদেশ সদস্যপদ 2010 সালের 23 মার্চ, 111তম সদস্য। এবং 2 দিন পরই 2010 সালের 25শে মার্চ বাংলাদেশ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটাকে ইংলিশে বলে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এবং অপরাধ ট্রাইব্যুনালটা কিন্তু এখনও আছে যুদ্ধ অপরাধের বিচারের জন্য। যুদ্ধ অপরাধ বিচারে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু আইসিসি কিন্তু দেখভাল করে, এমনি এমনি কিন্তু রায় দিতে পারবেন না। আপনার যে ল আছে সেই ল কিন্তু বললে হবে না। এখানে কিন্তু একটা বিষয় আছে যে এখানে প্রমাণ হিসেবে কোনো পত্রিকার উদ্ধৃতি, কারো বক্তব্য, কারো ভিডিও রেকর্ড, বেতারে ভাষণ, এগুলা কিন্তু প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। এবং সেক্ষেত্রে পত্রিকার প্রতিচ্ছবি অনুসারে এরা কিন্তু যাদেরকে কনভিক্টেড করা হয়েছে, যে 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, পরে তো আরও 2 জনকে দেওয়া হয়েছে, কিন্তু 6 জনকে যখন মানে শীর্ষ যে 6 জনকে ফাঁসি দেওয়া হয়, এবং তারা কিন্তু খুব চেষ্টা করেছিল এটাকে ক্লোজ করার জন্য। মানে ইন্টারন্যাশনালি তারা এই কোর্টে কিন্তু তারা গিয়েছিল, এবং সেই কোর্ট থেকে কিন্তু অবজারভার আসছিল বাংলাদেশে, এবং তারা কিন্তু এটাকে পারে নাই। অর্থাৎ তাদের যে পত্রিকা ছিল 1971 সালে জামাতে যে পত্রিকা ছিল সেটার নাম ছিল সংগ্রাম। যেই সংগ্রাম পত্রিকাটা কিন্তু এখনও আছে। এই পত্রিকাটা 1971 সালও ছিল, এবং সেখানে তাদের যে স্বাধীনতা বিরোধী বক্তব্য বা এগুলো খুব প্রথম পাতায় ফ্রন্টে ছাপানো হইতো, মানে গর্ব করে ছাপানো হইতো, বুঝছেন? এই জন্য ওই পত্রিকার প্রতিচ্ছবি এবং ছবি এটা যুদ্ধাপরাধী যারা আছে তাদেরকে কনভিক্টেড করেছে। ওকে, সুমন আফরোজ ভালো বলছে যে দেখ হেমারশোল্ড পদক আর যেন কেউ না পাক, কারণ ওখানে গিয়ে মারা গেলে সে পায়।
বাংলাদেশ থেকে যেন আর কেউ না পায়। তাহলে বাংলাদেশ থেকে কয়জন পাইছে একটু আগে বললাম, দেখি তো মনে আছে কিনা। দেখ, হেমার্শোল পদক বাংলাদেশ থেকে কয়জন পাইছে দেখি, কার মনে আছে। আমি একটু আগে বলছিলাম ওসি পরিষদের কথা বলি নাই, ওসি পরিষদের কথা এখন বলতেছি। ওসি মানে হলো তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার। দেখি কারো মনে আছে কিনা। থ্যাংক ইউ। প্রথমে বলছে রাহেন আলম 134, আমিনা 134, 134 জন। এটা বাড়বে, দিনে দিনে বাড়তেছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। 134 বলছিলাম আমি, অনেকে 146 বলতেছে, 36 বলতেছে। বাড়ায়া বলবো, কমায়া বলবো না, বাঙালি ভাই আমরা, কমায়া কিছু বলা যাবো না। এখন দেখেন, ওসি পরিষদের কাজ হলো স্বাধীনতা প্রাপ্ত নয়, স্বাধীন নয় এমন, স্বাধীন নয় এমন বিশেষ এলাকার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে, তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। স্বাধীন নয় এমন বিশেষ এলাকার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। এসটা দিয়ে লেখেন 1994 সালে পালাউ এর স্বাধীনতার পর থেকে, পালাউয়ের স্বাধীনতার পর থেকে কার্যক্রম স্থগিত, কার্যক্রম স্থগিত। 1994 সালে পালাউয়ের স্বাধীনতার পর থেকে কার্যক্রম স্থগিত। তারা কিন্তু এখন অনেক দায়িত্ব নিতে পারে, কাশ্মীরে নিতে পারে, চেচনিয়ার দায়িত্ব নিতে পারে, রাখাইন যেটা মিয়ানমারে সেই দায়িত্ব নিতে পারে, কিন্তু তাদেরকে দায়িত্ব দেয় না ইউএনএসসি। অর্থাৎ ইউএনএসসির নির্দেশে তারা, ইউএনএসসি নিরাপত্তা পরিষদের নির্দেশনায় দায়িত্ব গ্রহণ করে, নির্দেশনায় দায়িত্ব গ্রহণ করে। আমাকে 33rd বিসিএস ভাই কোশ্চেনটাও করেছিল। বলা হয়েছিল যে হুইস অর্গান ইজ এস্টাবলিশড সিন্স 1994। কারণ আমার এই ওসি পরিষদ মনে আছে, আমার এই ট্রাস্টিশিপ কাউন্সিলটা মনে নাই, ইউএন ট্রাস্টিশিপ কাউন্সিলটা মনে নেই। আমি তো এখন ইংলিশ বলতে পারতেছি না, ডক্টর ওয়াজ আলী খান স্যারের বোর্ডে ছিলাম তখন। আমি বলছি যে ইউএন, তখন পাশের একজন বলছে যে ট্রা বলছে, আমি বলছি ট্রাস্টিশিপ কাউন্সিল। উনি ট্রা বলার পরে মনে পড়ছে যে ট্রাস্টিশিপ কাউন্সিল। এটা 1994 সালে পালাউ স্বাধীনতা থেকে। এখন পরীক্ষা যদি আসে, পালাউ কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? জাতিসংঘের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই ইউএন ট্রাস্টিশিপ কাউন্সিল থেকে পালাউ স্বাধীন হয়, এবং ও স্বাধীনতার পর থেকে এই কার্যক্রম স্থগিত আছে। তাহলে প্রিন্সিপাল অর্গানস 6টা, এর মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আলোচনা করছি সেটা প্রিন্সিপাল অর্গানের মধ্যে নাই। এই ট্রাস্টিশিপ কাউন্সিল মানে ওসি পরিষদ। ওকে, এবারে আসেন তাহলে জাতিসংঘের সদস্য কয়টা? ইউএন সদস্য 193, জাতিসংঘের সদস্য 193টা। তাহলে বিডি সদস্য হয় কবে? 1974, 17 অক্টোবর। 17 অক্টোবর 1974-এ বাংলাদেশ সদস্য পদ লাভ করে, এবং বাংলাদেশ হলো 136তম সদস্য। এই দিন কিন্তু 3টা দেশ সদস্য পদ লাভ করে, 3টা দেশ সদস্য হয়। একটা হলো বাংলাদেশ, একটা হলো গ্রানাডা, আর একটা হলো গিনি বিসাও। গিনি বিসাও, এটা তো ইংলিশে ভালো স্পেলিং পারবো না, ভুল হবে। গিনি বিসাও। তো এই জন্য বিজিজি, এই জন্য কি করা হয়, এখানে বাংলাদেশ 136 ও 37 আর 138 হয়। বাংলাদেশ 135 দেওয়া হয়নি, বা 137ও দেওয়া হয়নি, 138ও দেওয়া নেই। একই দিনে হয়েছে, কারণ লেটার অনুসারে বাংলাদেশ আগে, এই জন্য বাংলাদেশ 136তম সদস্য। ইউএন স্বীকৃত স্বাধীন দেশ,
ইউএন স্বীকৃত স্বাধীন ভূখণ্ড বা স্বাধীন দেশ যাই বলেন 194, 194টি, কিন্তু সদস্য বললে 193টি, আর ইউএন স্বীকৃত ভূখণ্ড হলো 194টি। তাহলে কে স্বীকৃতি পাইছে সদস্য নয়? প্যালেস্টাইন। প্যালেস্টাইন স্বীকৃতি পেয়েও সদস্য নয়, স্বীকৃতি পেয়েও সদস্য নয়। 17 সেপ্টেম্বর, আমি অক্টোবর লিখতে গেছিলাম আরেকটা কারণে, ঠিক করে দেয় এখানে। বিডি পর্যবেক্ষক হয়, বিডি জাতিসংঘের পর্যবেক্ষক এবং ইউএন থেকে স্বাধীনতার স্বীকৃতি পায়, ইউএন থেকে স্বাধীনতার স্বীকৃতি পায় 17 অক্টোবর 1972। আমি দুঃখিত, এখানে অক্টোবর লিখছিলাম, আমি মাথায় কাজ করছিল পর্যবেক্ষকের। থ্যাংক ইউ যে কমেন্ট করছেন। টিউশন মাস্টার, ওরে ভাই, তিনি বলছে আমার বিসিএসসি কি ফার্স্ট চয়েস কি ছিল? আমি মোট কত 6বার মনে হয়, 6বারের মধ্যে আমার 5বার ছিল ফরেন অ্যাফেয়ার্স, আর একবার ছিল অ্যাডমিন। যেটা ওটা ভাইবা দেয়া লাগে না আর কি, বুঝছেন? ভাইবা যা দিছি সব ফরেন অ্যাফেয়ার্সে ভাইবা দিছি। অ্যাডমিন আমাকে জোর করে এখন দিছিল, কিন্তু ব্যাড লাক ওটা পাস করিনি আর কি। ব্যাড লাক কি গুড লাক, বুঝছেন? বিসিএস হইলে তো মনে করেন এরকম পড়ানো যেত না, আমার প্যাশনের সাথে যাইতো না, পারতাম না। আজকে সারাদিন মনে করেন পত্রিকা পড়ছি, কতগুলো সম্পাদকীয় পড়ছি বা একটু কাজ করছি, ভালো লাগে এগুলা। তবে তখন হলে তো মনে করেন আবার ওই বড় বস হলে তো লেখা যেত, লেখালেখি করা যেত। যাক, আল্লাহ হ্যাজ দ্য বেস্ট প্ল্যান। গিনির পরে কি? গিনি বিসাও, গিনি বিসাও, বয়রসী দন্তন্যসা আকার ও বিসাও মনে হয়, বিসাও, গিনি বিসাও। ওকে, তাহলে দেখেন বাংলাদেশ পর্যবেক্ষক মর্যাদা পাইছে যেই সময়, ওই দিনই জাতিসংঘ বাংলাদেশকে স্বাধীনতা স্বীকৃতি দিয়েছে 17 অক্টোবর 1972, আর বাংলাদেশ সদস্যপদ পেয়েছে 74 সালে 17 সেপ্টেম্বর, 136তম সদস্যপদ লাভ করছে। ক্লিয়ার মুসলাম? এখানে প্যালেস্টাইন স্বীকৃতি পেয়েও সদস্য নাই। এই স্বীকৃতিটা পাইছে কিন্তু স্বীকৃতি পাইছে জাতিসংঘ স্বীকৃতি পেয়েছে, প্যালেস্টাইন স্বীকৃতি পেয়েছে 2012 সালে, 2012। বিডিতে সফরকারী মহাসচিব কতজন বলেন তো? কতজন? বাংলাদেশে কতজন মহাসচিব সফর করেছে? এই বইতে লিখছে 4 জন মহাসচিব 5 বার সফর করছেন। 4 জন মহাসচিব 5 বার সফর করছেন, এই বইতে লিখছে। বান কি মুন আসছে 2 বার, তা ঠিক আছে। বান কি মুন আসছে, তারপরে হলো অ্যান্থনি গুতেরেস আসছে 2 জন। প্রেস দ্য কুইলার প্রথম আসছে, প্রেস দ্য কুইলার। এরপরে কে আসছে? কোফি আনান আসছে। 80-র দশকে আর একজন আসছিল, ওনার নাম যেন কি ছিল? প্রেস দ্য কুইলার, বান কি মুন। 73 সালে তো প্রেস দ্য কুইলার আসছে। মোট এখানে বলছে 4 জন মহাসচিব 5 বার, বইতে বলছে 4 জন, কারণ বই তো আর আপডেট করে নাই। এখানে হবে 5 জন মহাসচিব 6 বার, 5 জন মহাসচিব 6 বার। বইতে লেখা আছে 4 জন মহাসচিব 5 বার, আমরা লিখব 5 জন মহাসচিব 6 বার। ভ্যাটিকান এবং কসোভো স্বীকৃতি নয়। এখানে একটু বলে দেই,
ভ্যাটিকান অ্যান্ড কসোভো, দে আর দ্য ইন্ডিপেন্ডেন্ট বাট নট রিকগনাইজড ফ্রম ইউএন। এরা স্বীকৃতি পায়নি, স্বাধীনতার স্বীকৃতি পায়নি, স্বাধীনতার স্বীকৃতি পায়নি ভ্যাটিকান এবং কসোভো। কসোভোকে স্বীকৃতি দিতে দেয় না রাশিয়া, রাশিয়া গ্যাঞ্জাম করে। আর ইউএসএ বলে স্বীকৃতি দাও। এই বাংলাদেশকেও বলছে, এই কসোভো স্বাধীন হয়েছে কিন্তু 8 সালে, বুঝছেন, 2008-এ স্বাধীন হয়। বাংলাদেশ স্বীকৃতি দিছে 2017 সালে, বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে 2017-তে। কারণ রাশিয়া বলছে দেয়া যাবে না, আর ইউএসএ বলছে তাড়াতাড়ি দাও। বাংলাদেশ বলছে যে উই আর থিঙ্কিং, বাংলাদেশ বলছে উই আর থিঙ্কিং। এই থিঙ্কিং করতে করতে তারা 9-10 বছর কাটাই দিয়েছে। ইউএসএ বলছে স্বীকৃতি দেওয়ার জন্য, আর রাশিয়া বলছে স্বীকৃতি দেওয়া যাবে না, আর বাংলাদেশ বলছে যে উই আর থিঙ্কিং। এবং শেষ পর্যন্ত 2017 সালের ফেব্রুয়ারি মাসে এই কসোভো স্বাধীনতার দিবসই, খুব সম্ভবত 28 ফেব্রুয়ারি বা 27 ফেব্রুয়ারি, ওই দিনকেই সে বাংলাদেশ তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। এই কসোভোকে কিন্তু এর আগে বাংলাদেশ স্বীকৃতি দেয়নি। কুর্ট ওয়াল্ডহেইম, হ্যাঁ, কুর্ট ওয়াল্ডহেইম, প্রেস দ্য কুয়েলার, কোফি আনান, বান কিমুন আর অ্যান্টনি গুতেরেস, রাইট। কুর্ট ওয়াল্ডহেইম, রাইট, 73 সালে। আর প্রেস দ্য কুয়েলার হলো 80-র দশকে। তাহলে বিদেশে সফরকারী মহাসচিব 5 জন 4 বার। বাংলাদেশ সম্পর্কে আমরা লিখতেছি যে বাংলাদেশ জাতিসংঘে কি করেছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 2 বার হয়েছে। এই 2 বার, একটা হলো 79 থেকে 80, আর একটা হলো 2000 থেকে 2001। কারণ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদ 2 বছর। সাধারণ পরিষদের সভাপতি হয়, সাধারণ পরিষদের সভাপতি হয় 1986 সালে 41তম অধিবেশনে। 41তম অধিবেশনে। এবং সভাপতি যে ছিল তিনি হলেন ডক্টর হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী, ডক্টর হুমায়ুন রশিদ চৌধুরী। এই হুমায়ুন রশিদ চৌধুরীরই একসময় এপিএস ছিল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আবুল মাল আব্দুল মুহিত তার একসময় এপিএস ছিল, এবং সে আবুল মাল আব্দুল মুহিত কিন্তু কি হয়েছে, বাংলাদেশের ফাইন্যান্স মিনিস্টার ছিল 10 ইয়ার্স। আর তার ভাই একে আব্দুল মোমেন, এখন যে পররাষ্ট্রমন্ত্রী, আবুল মাল আব্দুল মুহিতের ভাই। আবুল মাল আব্দুল মুহিত কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের স্টুডেন্ট। উনি কিন্তু অনার্স পাস করে ঢাকা ইউনিভার্সিটির লেকচারার হয়। এরপরে তিনি হার্ভার্ড এবং অক্সফোর্ড থেকে 2টা ডিগ্রি নেয়। একটা নেয় ইকোনমিক্সের উপরে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, আর একটা হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, খুব সম্ভবত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই দুইটা সাবজেক্টে সে ডিগ্রি মানে মাস্টার্স করে। একটা হলো অক্সফোর্ড এবং হার্ভার্ডে। হার্ভার্ড এবং অক্সফোর্ডের একমাত্র স্টুডেন্ট ছিল, মানে অন্যতম, আরও থাকতে পারে, সেই স্টুডেন্ট ছিল কিন্তু আবুল মাল আব্দুল মুহিত। এবং তার প্র্যাকটিক্যাল ইকোনমিক্সে তার নলেজ খুব ভালো ছিল। এরশাদের সময় সে অর্থমন্ত্রী ছিল 7 দিন। তো এরশাদের মন্ত্রিসভায় যখন যে জয়েন করে, তখন তাকে বলা হয়েছিল যে আপনি একজন স্বৈরশাসকের সরকারের মন্ত্রী হলেন। তখন সে বলছে যে চাকরিটা যদি এনজয় করি তাহলে করবো, নয়তো ছেড়ে দেবো। অর্থাৎ তিনি মন্ত্রীর পেশাটাকে তিনি চাকরি বলছেন। অর্থাৎ যদি চাকরিটা আমি এনজয় করি, এন্টারটেইন করলে আমি থাকবো, নয়তো আই উইল কুইট। এবং 7 দিন পরে সে পদত্যাগ করে। এই আবুল মাল আব্দুল মুহিতকে কিন্তু পার্লামেন্টে এরশাদ খুব হাসাহাসি করছে যে আমার মন্ত্রিসভা 7 দিন থাকতে পারে নাই, আর সে 7 বছর পার করে ফেলাইছে। পার্লামেন্টে সে এটা বলতো। আবুল মাল আব্দুল মুহিত খুব কর্মঠ ছিল, প্রচুর খাওয়া দাওয়া করে সে, এবং সে কিন্তু সুইম করে। আপনার সোনারগাঁও যে হোটেল আছে সেখানে সে সাঁতার কাটে। আমরা একবার গেছিলাম সকালবেলা একটা কাজে, তখন সে বাংলোতে যাওয়ার পরে বলছে যে সে তো এসে গেছে, সোনারগাঁও গেছে। সোনারগাঁও কোথায়? সুইমিং পুলে সাঁতার কাটে সে। একটা গল্প আছে তাকে নিয়ে, সেটা হলো এক বড় ভাই, ওনার বাড়ি হলো লক্ষ্মীপুরে।
উনি মানে মোট 3 জন যাচ্ছেন আর কি, ড্রাইভার সহ সে 4 জন এরকমের যাচ্ছে, মানে ওদিকে মানে নোয়াখালী বা কোনো একটা প্রজেক্ট দেখতে যাচ্ছে। তো এমন সময় মন্ত্রী সাহেব বলছে যে আমাদের মন্ত্রী মহোদয় বলছে যে আমার একটু ক্ষুধা লাগছে। তারপরে সে বার্গার আনছে, তো 4 জন মানুষ 4 জনের জন্য 4টা বার্গার আনছে, কারণ 3 জন ওখানে আর একজন ড্রাইভার। তো 4টা বার্গার এনে তার হাতে দিয়েছে, সে 4টাই খাই ফেলেছে, 4টা বার্গারই খাই বলেছে। যাই হোক, আবুল মাল আব্দুল মুহিত তার কথা একটু বললাম, কারণ বাংলাদেশের অর্থনীতি আপনি যাই বলেন, এটা অ্যামেজিং বলেন আর বলেন যে এত কিছু কেমনে হইলো, কারণ আপনি 2010 সালের আগের ইকোনমিক্স দেখবেন, বাংলাদেশের ইকোনমি মানে টোটালি উইক একটা ইকোনমি। এখন আপনি বলবেন যে নাইবে আওয়ামী লীগের সমর্থক তাই বলে, মানে আসলে সেটা না, বাস্তবতা যেটা আপনাকে স্বীকার করতেই হবে, হোয়াট এভার ইউ লাইক ইট অর নট, সেটা হলো যে 2009-10 সালের আগে অর্থনীতি এরকম ছিল না। জিডিপি বলেন, বাংলাদেশের মানুষ তো রিজার্ভ জানতোই না, রিজার্ভ যে কি এরা মানুষ বুঝতোই না। তো সবগুলো মিলে বাংলাদেশে এখানে আপনি বলতে পারেন রেমিটেন্সের কারণে আমরা এগিয়ে যাচ্ছি, রিজার্ভের কারণে এগিয়ে যাচ্ছি, বা আমাদের গার্মেন্টসের কারণে এগিয়ে যাচ্ছি, এগুলো একটা স্ট্রাকচার নিয়ে আসতে হয়। বাংলাদেশি ইকোনমির সবচাইতে যদি বলেন, সবচাইতে প্রধান যদি বলেন যে এটা ইন্ডিকেটর কি, সেটা হলো ইলেকট্রিসিটি। আমাদের ইকোনমি সবচেয়ে বড় ইন্ডিকেটর যেটা, সেটা হলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি যেখানে ছিল বাংলাদেশের মাত্র 3300 মেগাওয়াট, সেখানে এখন 22,787 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা। 22,787 মেগাওয়াট আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, যেটা আগে ছিল 3300 মেগাওয়াট সিন্স 2009, মানে ইন 2009। সেখান থেকে এখানে আসছে তো মাত্র, এটা একটা বড় ইন্ডিকেটর। একটা হলো যদি অবদান বলেন, তাহলে আপনি 2 জন মানুষের অবদান খুব গুরুত্বপূর্ণ, এবং একজন হলো আবুল মাল আব্দুল মুহিত, আর একজন হলেন আতিউর রহমান। তিনি মুদ্রানীতি, এমন একটা সহজীকরণ একটা মুদ্রানীতি দিয়েছেন, যার ফলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের লেনদেনের প্রতি একটা আগ্রহ জমেছে। আগে মানুষ কি করতো জানেন? আগে মানুষ মানে পাতিলের মধ্যে টাকা রেখা খুঁড়ে রাখা দিত। আপনারা দেখেন না কেয়ারটেকার সিস্টেমের সময়, মনে আছে আপনার? তখন ছোট মনে হয় 7-8 সালে, যখন চিফ অ্যাডভাইজার ছিল ফখরুদ্দিন আহমেদ, তখন কিন্তু খাটের নিচে ওই যে ওসমান গনি, দেখেন না ওসমান গনি, উনি আমাদের বাউফলেরই লোক। ওসমান গনি যে বনের রাজা কাজ করতো, সে বউয়ের কোমরের বিছা বানাইতো বড়। তারপর হলো আপনার বিছানার নিচে প্রচুর স্বর্ণ এবং টাকা পয়সা ছিল, বিছানার উপর ঘুমাইতো মানুষ। মুদ্রানীতি সহজীকরণের কারণে টাকা ব্যাংকে রাখতো, সঞ্চয়পত্র জিনিসটা মানুষ বুঝতো। সঞ্চয়পত্রটা কিন্তু আপনি পজিটিভ, কিন্তু সরকার যখন মনে করে যে তার একটা ডেভেলপমেন্ট, কোনো কিছু ডেভেলপমেন্ট করা দরকার, তখন সে জনগণের কাছে সঞ্চয়পত্র বিক্রি করে তার কাছ থেকে টাকা নেয়। ওই টাকাটা সে ওখানে ইনভেস্ট করে। যেমন পদ্মা সেতু করবে, সেখানে টাকা লাগবে, তখন সঞ্চয়পত্র বিক্রি করে জনগণের টাকাটা ওখান থেকে নিয়ে সে ডেভেলপমেন্টটা করে, এবং সে ওখান থেকে রিটার্ন সঞ্চয়পত্র যে বিক্রি করেছে মানে কিনেছে, তাকে আবার ফেরত দিলে তাকে আবার প্রফিট সহ দেওয়া হয়। এরকমের কিছু পলিসির কারণে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সেটা হলো আতিউর রহমান, তার কারণে এই মুদ্রা পলিসি এবং হলো ফাইন্যান্স পলিসি হলো আবুল মাল আব্দুল মুহিত সেখান থেকে গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি এখানে অনেক কথা বললাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কি কিছু হয়? সচিব না, পররাষ্ট্রমন্ত্রী হয় তার আপন ভাই। সাইফুর রহমানের পলিসি কেমন ছিল? সাইফুর রহমানের পলিসি যাই বলুক, উনি অনেক ট্যালেন্ট ছিল। ভ্যাট চালু করছেন, মুক্তবাজার অর্থনীতি চালু করছেন, বাট নো অ্যাপ্লিকেশন বা ইমপ্লিকেশন ইন ইকোনমি। মানে সে খুব ট্যালেন্ট, তার পলিসি ভালো হতে পারে, খারাপ হতে পারে, বাট হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্লিকেশন? আপনি দেখেন বাংলাদেশের ন্যাশনাল ইকোনমিতে তার কোনো প্রভাব ছিল কিনা। আপনি দেখেন সবচেয়ে ওস্ট পলিসি ছিল বাংলাদেশের ইকোনমির, বিশেষ করে ওই সময় তো বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল ছিল, যেটা ছিল 15 ইয়ার্স এর মিলিটারি টেরিম, যেটা ছিল এই মিলিটারি যখন শাসন ব্যবস্থা ছিল, ওই সময় আমাদের ইকোনমি ফল করছিল। বাট ডেমোক্রেসি যখন আসছে, তখন কিন্তু আপনাদের ইকোনমির দিকে যদি তাকান, তাহলে দেখবেন আমাদের সবচেয়ে ওস্ট পলিসি ছিল আমার 1 থেকে 6, অর্থনৈতিক দুরবস্থা ছিল 1 থেকে 6, এবং সেখান থেকে কিন্তু একটা ব্যাকআপ আসছে। এখন সার্কুলার হচ্ছে, বেতন পাচ্ছেন, আপনি দেখেন ডেভেলপমেন্ট হচ্ছে, মেগা প্রজেক্ট। এই প্রজেক্টের নাম তো কেউ শুনে নেয়। এই ফাইন্যান্স মিনিস্ট্রি প্রথম মেগা প্রজেক্ট নামে একটা ডিপার্টমেন্ট করেছে।
মেগা প্রজেক্ট ডিপার্টমেন্ট কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অধীনে 2009 প্রতিষ্ঠা কিন্তু 2009। এই মেগা প্রজেক্টের কনসেপ্টটা আসছে কিন্তু আবুল মাল আব্দুল মুহিতের। যাক, আবুল মাল আব্দুল মুহিত ওয়াজ ট্যালেন্ট, সাইফুর রহমান সেও ট্যালেন্ট ছিল, বাট ব্যাটে বলে লেগে লাগাই ফেলেছে আবুল মাল আব্দুল মুহিত, কারণ তার হাতে কে ছিল? আতিউর রহমান। এবং প্রাইম মিনিস্টার কিন্তু তাকে খুব পছন্দ করতো, আতিউর রহমানকে, পিএমকে খুব পছন্দ করতো। বর্তমান যে গভর্নর আছে কিন্তু একেবারে খুব হাতে গড়া, সেটা হলো ফাইন্যান্স মিনিস্টারের। বর্তমান যে ফজলে কবির, তার যে বয়স বেড়েছে, সবই আবুল মাল আব্দুল মুহিতের মানে হাতে গড়া। উনি কিন্তু রেলওয়ে ক্যাডার, চিটাগং ভার্সিটি ইকোনমিক্স স্টুডেন্ট, বাট হি ওয়াজ রেলওয়ে ক্যাডার। তাকে কিন্তু ওখান থেকে এনে স্বর্ণী ব্যাংকের সে কী বানাইছে? এমডি বানাইছে। সেখান থেকে অর্থ সচিব বানাইছে। সেখান থেকে তাকে অর্থ সচিব থেকে এমডি থেকে আবার তাকে বানাইছে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেখান থেকে আবার মেয়াদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু ফজলে কবির কিন্তু 3 বার নিয়োগ পাইছেন। 3 বার, প্রথমে 4 বছর পর একবার নিয়োগ পায়, আবার 2 বছর পর শেষ হয়ে যায়, আবার মেয়াদ বাড়ানোর পর আবার নিয়োগ পায়। তার মানে সে কিন্তু থাকবে 8 বছর, কিন্তু নিয়োগ পেয়েছে 3 বার। যাক, আসি আমরা সাধারণ পরিষদের অনেক গল্প করলাম, আমরা এখন কোশ্চেন উত্তর দেন। হ্যাঁ, কোশ্চেন উত্তর দেন, দেখি পারেন কিনা। আমি যাই বলছি উত্তর দেন। হ্যাঁ, আপনারা ব্যক্তিগতভাবে আক্রমণ করেন না। হ্যাঁ, উনি এসএম হলে ছিল, রাইট, ইংলিশের স্টুডেন্ট ছিল, এটা খুব একটা অ্যামেজিং। এবং ওনার মন্ত্রণালয়ের সচিব ছিল, তার একবার একটা গল্প ছিল, সচিবের জন্ম ছিল 1947 না 48 সালে। তখন সে বলছে আমি তখন মানে এসএসসি পাস করেছে তখন তার জন্ম হয়েছে। তাকে নিয়ে একটা মানে মজার একটা গল্প আছে। ও একটা মিটিংয়ে গেছে, বাদ দেন, আসেন, চীনে মিটিংয়ে গেছিলো, সেটা আসি আমরা কোথায় ছিলাম। উনি বাংলাদেশ কি করছে, ইউএন কার্যাবলীতে, ইউএন কার্যপ্রণালীতে বাংলা ভাষা ব্যবহার শুরু 1984 সালে হলো কার্যপ্রণালীতে বাংলা ভাষা ব্যবহার, কিন্তু আমাদের দাপ্তরিক ভাষা না, কিন্তু আবেগে দাপ্তরিক বললেন না আবার। ক্লিয়ার? মিয়ানমারের সাথে 38 বছরের সমুদ্রসীমা মীমাংসা 2012 সালে। এ সবগুলো জাতিসংঘ আমাদেরকে করেছে, মানে আমাদেরকে এই অবদানটা রাখছে আমাদের নবম শ্রেণীর বই অনুসারে। এছাড়াও কিছু বিষয় আছে, এছাড়াও কয়েকটা বিষয়। ইউএনডিপি বিডিকে শিশু মৃত্যুহার হ্রাসে এমডিজি পুরস্কার দেয় 2010 সালে। ইউএনডিপি বিডিকে শিশু মৃত্যুহার হ্রাসে এমডিজি পুরস্কার দেয় 2010 সালে। WHO বিডিকে পোলিও মুক্ত ঘোষণা করে 2014 সালে। পোলিও মুক্ত ঘোষণা করে 2014 সালে। এজেন্ডা মানে 2009 সালে দাপ্তরিক ভাষা হিসেবে দাবি করেছিল শেখ হাসিনা, বাংলায় ভাষণ দিয়ে বাংলাকে দাপ্তরিক ভাষা দাবি করে, এবং এর এজেন্ডা অন্তর্ভুক্ত হয়েছে, বাট এটা কোনো ফল আমরা পাই না এখন পর্যন্ত। এমডিজি পুরস্কার দেয় 2010 সালে, বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে 2014 সালে।
নারীর প্রতি বৈষম্য দূরীকরণে জাতিসংঘ নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কি কি কাজ করেছে সেগুলোর একটা লিস্ট উইথ ডেট, যেগুলো লাগবে সেই ডেটগুলো আমি বলতেছি। উনিশশো 49 মানব পাচার রোধে ইউএন সনদ অনুমোদন। তাহলে মানব পাচার রোধে সনদ অনুমোদন হয় 1949 সালে। উনিশশো 60 কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য হ্রাস, বৈষম্য বিলোপ কর্মক্ষেত্রে। বঙ্গবন্ধুর পরে কি কেউ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেয়? কিন্তু 1993 বা 94 সালে বা 95 সালে একটা তথ্য পাওয়া যায় যে খালেদা জিয়া নাকি বাংলা ভাষণ দিয়েছিল, বেগম খালেদা জিয়া। কিন্তু এটা আওয়ামী লীগ তো মানে না ভাই। আওয়ামী লীগ তো বলতেছে যে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা। এখানে তো পেপার পত্রিকায় মানে একবার দাবি করছে বিএনপি যে 93, 94, 95 এরকমের, কিন্তু বর্তমান পত্রিকায় বলা হয় যে 1974 সালের পরে ডিরেক্ট 1974 সালের পরে একবার 2009, এর মাঝখানে কেউ বাংলা ভাষণ দেয় নাই। পত্রিকা তথ্য তাই। 1975 নারী বছর ঘোষণা এবং 75 সালে প্রথম নারী সম্মেলন। দেখা যায় আপনার লেকচার পড়লেই হবে নাকি আরও বাইরে পড়তে হবে? লেকচার পড়লে তারপরে হলো কোর্স প্ল্যান শুরু হয়ে গেলে এরপর বাইরের পড়ার সময় পাবেন? দরকার কি এত? এর সাথে অঙ্ক, বিজ্ঞান, ইংলিশ বেশি পড়েন। প্রথম নারী সম্মেলন বেইজিং না, চতুর্থটা বেইজিং। ওকে, এখন দেখেন, চতুর্থ নারী সম্মেলন হয় 1995 সালে বেইজিং, চীন। এই সম্মেলনে প্ল্যাটফর্ম ফর অ্যাকশন গৃহীত হয়। প্ল্যাটফর্ম ফর অ্যাকশন গৃহীত হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই টার্মটা।
এবং নারী সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন হলো চতুর্থ নারী সম্মেলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী সম্মেলন হলো চতুর্থ নারী সম্মেলন। এই সম্মেলনের স্লোগান ছিল নারীর চোখে বিশ্ব দেখো। আর প্ল্যাটফর্ম অ্যাকশনে 12টি শর্ত ছিল, 12টি শর্ত। আপনার তাহলে অন্য জায়গা থেকে আর অন্য কিছু মানে এই বেইজিং কনফারেন্স আর পড়তে হবে না। বেইজিং কনফারেন্স 1995 সালে হয়, চতুর্থ নারী সম্মেলন। এখানে প্ল্যাটফর্ম ফর অ্যাকশন গৃহীত হয়। এই প্ল্যাটফর্ম ফর অ্যাকশনে 12টি শর্ত আছে। এর স্লোগান ছিল নারীর চোখে বিশ্ব দেখো। আর পঞ্চম নারী সম্মেলন এটা হয় 2000 সালে নিউ ইয়র্কে। 2000 সালে নিউ ইয়র্কে হয় পঞ্চম নারী সম্মেলন। এই সম্মেলনের নাম ছিল বেইজিং প্লাস 5 সম্মেলন। বেইজিং প্লাস 5 সম্মেলন। কারণ বেইজিং কনফারেন্স হচ্ছে 95 সালে, 1995 আর হলো 5, 2000 সাল। ঠিক ষষ্ঠ নারী সম্মেলন এটা হয়েছে 2005 সালে, এটাও নিউ ইয়র্কে। আর এটার নাম ছিল বেইজিং প্লাস 10 সম্মেলন। বেইজিং প্লাস 10 সম্মেলন। এটা বেইজিং প্লাস 10 কেন? 1995 আর 10 যোগ করলে 2005 হয়। তার মানে নারী সম্মেলন পঞ্চমটা হয়েছে 2000 সালে, ষষ্ঠটা হয়েছে 2010 সালে। 2005 সালে। এবং নাম ছিল বেইজিং প্লাস 5, বেইজিং প্লাস 10। বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ কোনো প্রতিবাদ করলো না কেন? খুব জানার ইচ্ছা। মাহমুদ নাবিলা, আপনি তখন ছিলেন না আসলে। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কাজী সিদ্দিকী সহ অনেকেই আন্দোলন করেছেন এবং ওখানে একটা থমথমে অবস্থা ছিল। আপনার যেখানে রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হবে, সেখানে আপনি কি স্তব্ধ হয়ে যাবেন। কত মানুষ পাগল হয়ে গেছে, কত মানুষ পাগল হয়ে গেছে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে। এখন একজন পাগল আছে রাজবাড়িতে, 15ই আগস্টে টিভিতে রিপোর্টও করছিল। সে 15 আগস্ট থেকে চুচিল, সে পাগল। এবং সে সবসময় একটা গান গায়, মুজিব বাইয়া যাও রে, মুজিব বাইয়া যাও রে। যেটা গান আছে না, মুজিব বাইয়া যাও রে। আমার ভাঙানা ওরে মুজিব বাইয়া যাও রে। এবার ডিসপ্লে ম্যাপ অংশটা ওকে। খালিদ মোশাররফ করছিল। এটা একটা একটা কনসেপ্ট যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর, এগুলো হচ্ছে ইলিয়াস আছে না, একটা সাংবাদিক ইলিয়াস কি যেন ভিডিও করে, এটা থাপড়ানো উচিত। বঙ্গবন্ধুকে নিয়ে খুব বাজে বাজে কথা বলে। ও বঙ্গবন্ধুর ইতিহাস জানে। যে লোক বন্দুকের নলের সামনে দাঁড়ায়া সে বলছে যে ইট ইস মেবি মাই লাস্ট ম্যাচেস ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, সেই লোকের বিরুদ্ধে সে কেমনে কথা বলে? যে লোক কি ওরে তার জীবনে তার মানে কোনো জায়গায় সে আপোষ করে নাই, বঙ্গবন্ধু নামে কোনো দলিল নাই, দাদার সম্পত্তি থেকে যা পাইছে তা। যে লোকটা সারাটা জীবন রাজনীতি করে গেছে, যে লোক এখনো বাংলাদেশের কাছে 9 মাসের বেতন পায়, যে বেটা রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি বঙ্গভবনের সুবিধা গ্রহণ করে নাই, নিজের বাসভবনে ছিল রাষ্ট্রপতি হওয়ার পরও। যেই বেটা একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, একজন রাষ্ট্রপ্রধান তার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, যে লোকের একটা মানে রাষ্ট্রীয় সুবিধা সে গ্রহণ করে না, নিজের স্কুটি চালায়, সে রাষ্ট্রপতি হওয়ার পরও স্কুটি চালায় ঘুরে বেড়াইছে। যে লোকটা হেলিকপ্টার ব্যবহার করে নাই, রাষ্ট্রপতি হেলিকপ্টার ব্যবহার করে নাই, সেই লোকটার বিরুদ্ধে আপনি যা তা বলবে আর আপনি বিশ্বাস করে ফেলবেন। এত অবিশ্বাস কেমনে জন্মায়? বঙ্গবন্ধুর ইতিহাস খালি জানবেন আপনি, মুগ্ধ হওয়া ছাড়া কিছু না। আপনি কোনো কিছু জানা লাগবে না। আপনি দৈনিক পাকিস্তান পত্রিকাটা পড়ে দেখেন, 71 সালের আগে দৈনিক পাকিস্তান পড়ে দেখেন, পাকিস্তান পত্রিকা। আইয়ুব খান, ইয়াহিয়া খানের সামনে দাঁড়ানো, যারা ভারতকে মানে দেখাই দিয়েছে 65 যুদ্ধে, সে পাকিস্তান ছিল ওই সময় দ্বিতীয় শীর্ষ শক্তিধর দেশ। মিলিটারি র্যাঙ্কিংয়ে সেকেন্ড ছিল ইন 1971, জেনে দেখেন। এখন তো 9, তখন ছিল সেকেন্ড আপনার ইউএসএ। আর সেই পাকিস্তানের সামনে, তাদের মিলিটারি পাওয়ারের সামনে সে বুক ফুলিয়ে যা তা বলে আসছে। আর সেই লোকটাকে আপনি বিশ্বাস করেন না যে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে আর কেউ একটা মানে টাটু শব্দ করে নাই।
মৃত বঙ্গবন্ধুর যে ক্ষমতা 1000 কোটি বাঙালিরও তা নাই, আমি বললাম এটা 1000 কোটি বাঙালিরও নাই। আজকে বাংলাদেশ এখনো, বাংলাদেশ পলিটিক্স টিল ইন 1975, এখন 1975-এ দাঁড়িয়ে আমাদের এই ইতিহাস, আমাদের রাজনীতি। কারণ এখনো বঙ্গবন্ধুকে বলে কেউ হিরো হতে চায়, বঙ্গবন্ধুর দোষ করে দোষ বলে কেউ হিরো হতে চায়। তার মানে সেন্টার ইজ দ্য কি, এপিক সেন্টার ইজ বঙ্গবন্ধু। তাহলে বঙ্গবন্ধুর সে যে ক্ষমতা আছে সেটা আর কারো এখন পর্যন্ত নাই। যে লোক 22 বার গ্রেপ্তার হয়েছে, 21 বার, একটা তথ্য আছে 22 বার, এবং প্রায় 14 বছর জেলে ছিল। যেই লোকটা একটা মামলা তার ব্যক্তিগত মামলা ছিল না, সবগুলো রাষ্ট্রদ্রোহ মামলা। একটা মামলা ছিল যে কারো হত্যা করছে, কারো থাপ্পড় মারছে, কারো জমি দখল করছে, চাঁদাবাজি করছে, ছিনতাই করেছে, একটাও না। এভরি কেস ওয়াজ কি, মানে অ্যাগেন্স্ট সেডিশন, যেটাকে বলে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল। প্রত্যেকটা মামলা সেডিশন ছিল। সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকে আপনি একজন বলবে আর আপনি হাততালি দিবেন, ইটস ল্যাক অফ ইউর নলেজ, ল্যাক অফ ইউর উইজডম, অ্যাবসোলুটলি। ওকে, দেয়াল উপন্যাস তো দুইটা আছে, একটা হুমায়ুন আহমেদের আছে, একটা হলো ইয়ার আছে, শহীদুল্লাহ কায়সারই তো মনে হয়। জুলাই 4 থেকে কি লেকচার প্ল্যান অনুযায়ী ক্লাস হবে? রাইট। বঙ্গবন্ধু 9 মাসের বেতনটা পরিশোধ করে তারপরে বললেন, দুর্ভিক্ষের সময় সে 9 মাস বেতন নেয় না বাংলাদেশ থেকে। হ্যাঁ, বাকশালের বিষয়টা আপনাদের কাছে খারাপ লাগতে পারে। বাকশালের কথা আমি আরও একদিন ক্লাসে বলেছিলাম, আপনারা হয়তো বা শুনেছিলেন, যে বাকশাল ছিল সেই সময়টায় মানে সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী একটা বিরোধ ছিল সারা ওয়ার্ল্ডে। একটা ছিল ক্যাপিটালিজম, একটা ছিল সোশ্যালিজম, এবং একটা নেতৃত্বে ইউএসএস ছিল, একটা ছিল ইউএসএসআর। তারা সারা পৃথিবীকে ভাগ করে ফেলেছে, জার্মানিকে ভেঙে ফেলছে, 19 পূর্ব আর 19 পশ্চিম জার্মানি। ভিয়েতনামকে ভেঙে ফেলছে, 19 নর্থ 19 সাউথ। কোরিয়াকে ভেঙে ফেলছে, 19 নর্থ 19 সাউথ। ইয়েমেনকে ভেঙে ফেলছে, 19 ইস্ট 19 ওয়েস্ট। এবং প্রত্যেকটা দেশে তারা ব্যবহার করেছে পলিটিশিয়ানদের। এবং তখন শুধু বঙ্গবন্ধু না, সারা ওয়ার্ল্ডে আজকে গাদ্দাফিকে আপনি স্যালুট দেন, এই গাদ্দাফি। আপনি ইয়াসির আরাফাতকে স্যালুট দেন, ইয়াসির আরাফাত। আপনি ফিদেল ক্যাস্ট্রোকে স্যালুট দেন, সেই ফিদেল ক্যাস্ট্রো। আপনি কওমি নকরুমাকে আপনি স্যালুট দেন, সেই নকরুমা। আপনি জওহরলাল নেহরুকে স্যালুট দেন, সেই নেহরু কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল টানা। তারপরে আপনার যাকে চৌয়েন লাইকে আপনি স্যালুট দেন, সেই চৌয়েন লাই। এই এভরিবডি, এই সবাই কিন্তু কি করেছে, তারা বলছে যে পলিটিক্যাল একটা শৃঙ্খলা নিয়ে আসার জন্য তারা বলছে সর্বদলীয় সরকার, অথবা বলছে যে একদলীয় শাসন। মানে এই বিশ্ব এইটাকে ট্যাকেল দেওয়ার জন্য। এবং তখন কি করতো, এই যে কিউবায় যে বিপ্লব হয়েছে, ভিয়েতনামে যে বিপ্লব হয়েছে, এর পিছনে বেসিক কি ছিল? বেসিক ছিল সোশ্যালিস্ট লিডাররা তাদেরকে টাকা দিত এবং ক্যাপিটালিস্ট লিডারদের টাকা দিত। একটা দিত হলো ইউএসএ ট্রুম্যান ডক্ট্রিনের মাধ্যমে, এবং মার্শাল প্ল্যান। আমি সংক্ষেপে বলি, একটু শোনেন যাদের জানা আছে। এই ট্রুম্যান ডক্ট্রিনে $12 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছে, যে যারা ক্যাপিটালিস্ট লিডার সোশ্যালিস্টের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে টাকা দিবে। এবং মলোটভ প্ল্যান দিয়েছে হলো রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। মিস্টার মলোটভ সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ছিল, সে মলোটভ সোশ্যালিস্ট লিডারদের টাকা দিত এবং সোশ্যালিস্ট লিডারদেরকে অস্ত্র দিত। এবং তারা যে কাজটা করত, তারা ব্যাংক ডাকাতি করত এবং হলো থানা লুট করত। থানা লুট করে নিত অস্ত্র, ব্যাংক ডাকাতি করে নিত অর্থ। এই অর্থ এবং অস্ত্র দিয়ে তারা ওখানে বিপ্লব করত। সেই বিপ্লব করেই কিন্তু সমাজতান্ত্রিক নেতা ফিদেল ক্যাস্ট্রো কিউবার হিরো হয়েছে। সেই বিপ্লব করেই কিন্তু গাদ্দাফি লিবিয়া হিরো হয়েছে। সেই বিপ্লব করে কিন্তু এই যে ভিয়েতনামের যে হোচিমিন, তারা কিন্তু লিডার হয়েছে। আপনি তাদেরকে স্যালুট দেন, তাদেরকে ক্লাব দেন, অথচ বঙ্গবন্ধুকে আপনি জিরো বানায় ছেড়ে দেন। আপনি দেখেন, হ্যাঁ, ওখানে রং কনসেপ্ট ছিল, সেটা আপনি বলতে পারেন যে এটা রং কনসেপ্ট ছিল। বাংলাদেশে কোনটা রং কনসেপ্ট নাই? আজকে আপনি সোজা পথে হেঁটে যান,
আপনি ডান পাশ দিয়ে হাঁটলে বলবে যে তো বাম পাশ দিয়ে হাঁটতে হয়, গাড়ি বাম পাশ দিয়ে চলে। আর একজন বলবে ইসলামিক দৃষ্টিতে তো ডান পাশ দিয়ে হাঁটতে হয়। আপনি এখানে তো ক্রিটিসাইজ হবেই, বাট আপনি দেখেন মানে হোয়াট ইজ রাইট অর রং। সেই কনসেপ্ট থেকে মানে সেই সময় 1974 সালে বঙ্গবন্ধুর অ্যান্টি সেন্টিমেন্ট গভর্নমেন্ট ছিল, দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষের সময় কিন্তু বঙ্গবন্ধুর বন্ধু রফিক আজাদ বঙ্গবন্ধুর সামনে লিখেছে যে ভাত দিয়ে হারামজাদা নয়তো মানচিত্র খাবো। সেই রফিক আজাদই বঙ্গবন্ধু খুন হওয়ার পর এই সিঁড়ি কবিতা লিখে গেছে, এই সিঁড়ি কবিতা যেখানে বঙ্গবন্ধু লাশ পড়েছিল সিঁড়িতে, এই সিঁড়ি কবিতা লেখা ছিল, লিখে চলে গেছে রফিক আজাদ। সেই দুর্ভিক্ষের সময় অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট ছিল, অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টকে কাজে লাগাইয়া সমাজতান্ত্রিক যারা ছিল আজকে ইনু, রাশেদ খান মেনন সহ বিভিন্ন জন সমাজতান্ত্রিক যারা লিডার ছিল, তারা কিন্তু তার বিরুদ্ধে কি করেছে, তার বিরুদ্ধে মোবিলাইজ করেছে এবং ওই সময় মিলিটারিতে প্রচুর বামপন্থী নেতা ছিল। কর্নেল তাহেরের নাম শুনছেন, তিনি কিন্তু বামপন্থী নেতা ছিল এবং মিলিটারিতে প্রচুর বামপন্থী লিডারদের একটা কোকুন ছিল এবং তারা সবসময় এই মস্কোপন্থী এবং হয়তোবা এই পিকিংপন্থী চায়নাপন্থী ছিল। চায়না তো ইউএসএর একসময় বন্ধু ছিল, তারপর না তারা এখন শত্রু। যা হোক, এখানে যে বিষয়টা হলো, এটাকে চিন্তা করে বঙ্গবন্ধু তিনি সর্বদলীয় সরকার গঠন করার জন্য তিনি চিঠি দেন এবং চিঠি দেন হলো যেই দলগুলো মানে স্বাধীনতার পক্ষে ছিল, বিপক্ষে যে ছিল তাদেরকে দেন নাই। ইউনাইটেড মুসলিম লীগ, ইউনাইটেড মুসলিম পার্টি, তারপরে মুসলিম লীগ, তাদেরকে তিনি দেন নাই। চিঠি দিয়েছেন কাকে? অধ্যাপক মুজাফর আহমদের ন্যাবকে, ন্যাব ভাসানীকে, জাতীয় দল ওসমানীর, তারপর দিয়েছে যে আওয়ামী লীগ, তারপর হলো আপনার কমিউনিস্ট পার্টি, তারপর হলো আপনার জাসদ, সবাইকে আপনার চিঠি দিয়েছে। সেখান থেকে 3টি দল বঙ্গবন্ধুর সাথে জয়েন করে, বাংলাদেশ কংগ্রেস জয়েন করে, কমিউনিস্ট পার্টির একটা অংশ জয়েন করে, তারপর হলো ন্যাপ মুজাফফর জয়েন করে, আওয়ামী লীগ। এটা নিয়ে হয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। শুধু বঙ্গবন্ধুর একা কিন্তু আওয়ামী লীগের বাকশাল ছিল না, বাকশাল কিন্তু সব দলের ছিল। এটাকে মিস ইন্টারপ্রেট করা হয় এবং মিস ইন্টারপ্রেট করে বঙ্গবন্ধুকে একটা হিরো থেকে একটা তাকে একটা ব্লেম দেওয়া হয় যে সে রাজার ছেলে রাজা হবে এমন আইন তিনি করতে চাচ্ছেন এবং তারপর তাকে একটা কু করে মারা হয়। বঙ্গবন্ধু তো জানতো যে এরকম বঙ্গবন্ধু বাংলাদেশ সবাই জানতো যে একটা কু হতে পারে, কিন্তু বঙ্গবন্ধু বিশ্বাস করতো না। তিনি বলতো যে না, এটা কখনোই হতে পারে না। এবং আলটিমেটলি বঙ্গবন্ধু লুজার, আপনি বঙ্গবন্ধু না হয় বাকশাল করেছে, কিন্তু বাকশালে তো তাজউদ্দিন জয়েন করে নাই, বাকশালে তো সৈয়দ নজরুল জয়েন করেন নাই, কিন্তু হোয়াই দে আর কিল্ড? তারা কেন খুনের শিকার হলো? নো আনসার, আপনি পাবেন না এর আনসার। কিন্তু আপনার কি আসেন আল্লাহ জানেন। বঙ্গবন্ধুর নামাজের জানাজায় তো আপনি দেখেন না, ওই যে পচা বল সাবান দিয়ে গোসল করা হয়েছে। বঙ্গবন্ধু হেলিকপ্টারে নিয়ে গেছে, সবাইকে মাটি দিয়েছে ঢাকায়, কিন্তু বঙ্গবন্ধুকে মাটি দিয়েছে যাতে ঢাকায় না দেওয়া হয়। তাকে টুঙ্গিপাড়ায় তার সেই অজপাড়া গায়ে তাকে মাটি দেওয়া হয়েছে, তাকে তার লাশ নিয়ে যেন কোনো ইয়ে না হয়, তার মাজার নিয়ে যেন রাজনীতি না হয়, তাকে মাটি দেওয়া হয়েছে সেই টুঙ্গিপাড়ায়, যাতে ঢাকায় না রাখা হয়। কিন্তু বঙ্গবন্ধুর ইডিওলজি তো আর করতে পারে নাই, ইডিওলজিতে তো আর মনে করেন আপনার ধ্বংস করতে পারে নাই। সবাইকে মাটি দেওয়া হয়েছে কিন্তু গুলশানে, বরণে। আর তাকে মাটি দেওয়া হয়েছে কোথায়? তাকে নিয়ে যাওয়া হয়েছে একা, সিঙ্গেল। বঙ্গবন্ধুকে 29টা গুলি সহ, ছেঁড়া পাঞ্জাবি সহ, রক্তাক্ত পাঞ্জাবি সহ তাকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? সেই টুঙ্গিপাড়ায়। এবং তাকে ওই বাড়ির মসজিদের ইমাম তাকে ডাইকা চারপাশে সেনাবাহিনী থেকে তারপর তারা ওখানে দাফন করে আসছে। ওকে, বেতন দিবে মানে একজন সিফাত আহমেদ বলছে। তখন বেতন কত ছিল আমার জানা নেই, রাজাকারদের বেতন জানা আছে কিন্তু তারটা জানি না। জিওগ্রাফি বোর্ড বুকটা পড়া হলো না ভাইয়া। না, ওটা জিওগ্রাফি আসলে অধ্যায়ভিত্তিক পড়লে নবম থেকেই পড়াইতে হবে, ওটা পড়াইলে আর বেসিক সিলেবাস শেষ করাবে না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আসি, পড়াশোনা করে নিই ভাই। আপনারা শুধু শুধু আমাকে খেপাই দিলেন। ট্রুম্যান ডক্ট্রিন, এটা হলো ইউএসের, যেটা হলো পুঁজিবাদীদের টাকা দেওয়া হতো। আর মলোটভ প্ল্যান, যেটা হলো সোভিয়েত ইউনিয়নের, এর মাধ্যমে সমাজতান্ত্রিক দেশগুলোকে টাকা দেওয়া হতো। বাংলাদেশ দুর্ভিক্ষ 1974 সালে। বাংলাদেশের মধ্যে গামাল আব্দুল নাসেরকে সালাম দেয়, বঙ্গবন্ধুকে দেখতে পারে না। ওকে, আসি। এরপরে সম্মেলন যদি বাদ দেন তাহলে এই বিষয়টা হলো 1979
নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ, এই সনদ স্বাক্ষর, এই স্বাক্ষর হয় 1979 সালে। স্বাক্ষর 1979, নিউ ইয়র্ক। স্বাক্ষর কার্যকর 1981, কার্যকর 1981। এই নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ, যেটাকে বলা হয় সিডো, CEDAW, সিডো। এই সিডো মানে হলো কনভেনশন অন এলিমিনেশন of all forms of discrimination against women. Convention on Elimination of all forms of discrimination against women. এই সনদটা 1981 সালে কার্যকর হয় এবং তখন 20টি দেশ সমর্থন করে। বর্তমানে 112টি দেশ, সমর্থন করে। 132টি দেশ, আমি দুঃখিত, বর্তমানে 132টি দেশ। আর পার্টি বললে 185। পার্টি মানে গোষ্ঠী, অনেক দেশের বাইরে অনেক নারী সংগঠন এখানে অনুসমর্থন করেছে। গোষ্ঠী বললে 185, আর দেশ বললে 132টি। এটার আমি বলছি যে সনদ থাকলে সবসময় অনুচ্ছেদ হয়, সনদে কখনো ধারা হয় না। ধারা হয় যেটা শাস্তি থাকে, সেই সব মানে আইনের যেটা পানিশমেন্ট থাকে সেটা ধারা হয়। আর সনদে অনুচ্ছেদ হয়। অনুচ্ছেদ হলো 30টি। এই সনদের অনুচ্ছেদ 30টি। তাহলে প্রথম যে 16টি আর দ্বিতীয় 14টি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। 16টির মধ্যে আছে বৈষম্যের কথা, 16টিতে আছে বৈষম্য। এখানে বইতে কিন্তু ধারা লেখা, কিন্তু ধারা হবে না, অনুচ্ছেদ হবে। কি বলবো আর, 16টিতে আছে বৈষম্যের কথা আর 14টিতে আছে শাস্তির কথা। শাস্তি না, আসলে মোকাবেলা, বৈষম্য বিলোপের কথা। বৈষম্যের বিলোপের কথা আছে শেষের 14টিতে, আর প্রথম 16টিতে আছে বৈষম্যের কথা। বিডি স্বাক্ষর 1984, কার্যকর 81, স্বাক্ষর 79, বিডি স্বাক্ষর 1984। বিডি স্বাক্ষর 1984। আসলে হবে অনুচ্ছেদ, ধারা হবে না। সনদে ধারা হয় না, সনদে অনুচ্ছেদ হয়। নভেম্বর আর 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর, 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর, 8 মার্চ। 25 নভেম্বর হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এটা হলো 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, এক পক্ষ মানে 15 দিন।
8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এটা আসলে বিশ্ব নারী দিবস, ওয়ার্ল্ড উইমেন্স ডে, বিশ্ব নারী দিবস। এটা পালিত হয় কিন্তু 1910 থেকে, একজন জার্মান নারী তিনি প্রথম পালন করছে। বিশ্ব নারী দিবস পালিত হয় 1910 সাল থেকে। তার নারীর প্রতি জাতিসংঘের যে কর্মসূচি, 25 নভেম্বর হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস, 8 মার্চ হলো বিশ্ব নারী দিবস, আর 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর হলো নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এবারে শান্তিরক্ষী ও বিডি প্রথম অংশ নেয় 1988 সালে। 1988 সালে ইরাকে ইউনিমগ মিশনে 15 জন, ইউনিমগ মিশনে 15 জন, 73টির মধ্যে 58টি, 73টির মধ্যে 58টি, এটা ভুল হতে পারে, 58 বা 54, বাদ দেই। বর্তমানে 12টি, মোট 11,000, 12টি দেশে লিখি, 12টি দেশে মোট 11,134 জন। আমি সংক্ষেপে এটা বোঝাচ্ছি। তাহলে বাংলাদেশ শান্তিরক্ষিতে অংশ নেয় প্রথম 1988 সালে, অংশ নিয়েছে ইরাকে এই মিশনে, ইউনিমগ মিশন, অর্থাৎ ইউনিমগ, ইউনাইটেড নেশনস ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ এই মিশনে অংশ নিয়েছিল 1988 সালে। ইরাক ইরান যুদ্ধ হয়েছিল 1980 থেকে 88, আর এখানেই 1988 সালে প্রথম অংশগ্রহণ করে। প্রথম ছিল 15 জন সেনা, এরা অংশ নিয়েছিল। বর্তমানে 12টি দেশে তারা নিয়োজিত। ইউএনের এখন মিশন কিন্তু বর্তমানে 12টি, বর্তমানে ইউএন মিশন আছে 12টি। মোট 11,000 সেনা অংশ নিয়েছে, 134 জন শহীদ হয়েছে, মারা গেছে 134 জন। তবে এটা অনেক আগের তথ্য, এখন হয়তো বাড়বে, 134 জন প্লাস, 134 জন প্লাস। ও মাহমুদ নাবিল, আমি তো আপনার প্রতি রাগ করি নাই, আমি বলতে গেলে খেপে যাই, সেটা বলছি। বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গেলে আমি খেপে যাই, এটা বিষয়। 12টি দেশে নিয়োজিত, বর্তমানে 12টি দেশে না, 12টি মিশন আছে, 13টি দেশ না, 12টি মিশন। কালকে দেখছি 12টি মিশন, দেশ না, দেশ কেটে দেন। বর্তমানে 12টি মিশন, দেশটা কাটেন। গতকালকের খবর, গত শনিবারের খবর, যে 12টি মিশন চলমান। না, বিডি শান্তিরক্ষী মিশনের প্রথম, বিডি শান্তিরক্ষী মিশনে প্রথম, শান্তিরক্ষী মিশনে প্রথম। বর্তমানে। আর এটা মনে রাখবেন, বিডি ইজ দ্য ব্রান্ড নেম of peacekeeping. BD is the brand name of peacekeeping. BD is the brand name of peacekeeping.
BD is the brand name of peacekeeping. Basic bit of that. BD is the brand name of peacekeeping. পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশ কোন ক্ষেত্রে ব্র্যান্ড নেম, জাতিসংঘের কোন ক্ষেত্রে বাংলাদেশ ব্র্যান্ড নেম। বাংলাদেশ ব্র্যান্ড নেম হলো শান্তিরক্ষীতে, শান্তিরক্ষীতে বাংলাদেশ ব্র্যান্ড নেম। ইজ দ্য ব্র্যান্ড নেম অফ পিসকিপিং। আচ্ছা গেল এটা। শান্তিরক্ষী গেল, এবং শান্তিরক্ষী নিয়ে আইভরি কোস্টে বাংলাদেশ রোড আছে, বাংলাদেশ রোড। আর একটা আছে রূপসী বাংলা গ্রাম, রূপসী বাংলা গ্রাম। আর লাইবেরিয়ায় বাংলাদেশ স্কয়ার, বাংলাদেশ স্কয়ার শান্তিরক্ষীরা করছে। সিয়েরা লিওনে, সিয়েরা লিওনে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষা, দ্বিতীয় রাষ্ট্রভাষা। তবে এটা নিয়ে সন্দেহ আছে, একটা রিপোর্ট হয়েছে যে আসলে ওদের দ্বিতীয় রাষ্ট্রভাষা নাই। যাক, এখন বইতে আছে, এটা পরীক্ষা অনেকবার আসছে, এবছরও মনে হয় আসছে, এই 35তমতে তো মনে হয় আসছে, এই সরি 41তমতে। আপনাদের কিন্তু এসডিজি আমরা পড়ছিলাম, এসডিজি অনেকবার পড়ছি, 6, 7, 8 তিনবার পড়ছি। আবার এখানেও কিন্তু এসডিজি আছে। আমি এসডিজি সম্পর্কে কোশ্চেন করব, উত্তর দিবেন। গুনে গুনে এসডিজি থেকে আমি 5টা কোশ্চেন করব। এসডিজি ক্লিয়ার? এসডিজি থেকে কোশ্চেন করব, উত্তর দিবেন। আমি আগেও কয়েকবার পড়াইছি এসডিজি, 6, 7, 8, 9 পড়ানো হয়েছে। আমি 8, 6, 7, 8, 9-এ আসি। 9-এ আমি জাস্ট কয়েকটা কোশ্চেন করে শেষ করব, ঠিক আছে? রেডি? উত্তর দিবেন। উত্তর দিবেন, রেডি? এসডিজি, এই থেকে কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, এসডিজি শেপ বা কাঠামো, কাঠামো 5টি। সে 5টিকে আমি বলছিলাম 5P। এই 5Pর মধ্যে আমি 4টা পি লিখি, আপনি একটা উত্তর দিবেন। অন 5P মানে হলো পিপল, প্ল্যানেট, পিস, পার্টনারশিপ। হোয়াট ইজ 5th? 5P এসডিজির শেপ হলো 5টা। 5P পিপল, প্ল্যানেট, পিস, পার্টনারশিপ। আর একটা কি? যে পারবে তাকে থ্যাঙ্কস দেব। রিজবি শাহ উত্তর সঠিক, শ্রাবণ মেঘ উত্তর সঠিক, 2 জন সঠিক উত্তর দিয়ে ফেলছেন। গুড। রাকিবুল হিসেন, ফাতেমা হয় নাই আপনার কিন্তু। সুজন, সুজন, দর্শন, মাসুম, আসিফ, উম্মে রাবিয়া বসি, উম্মে, ওই উম্মে রাবিয়া বসি, উম্মে কেমন নাম রে, 2বার উম্মে কে? সাকিব, শারমিন, রূপা। ওকে, হলো প্রসপারিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রসপারিটি হবে ওটা উত্তর। নাম্বার 2, নাম্বার 2, এসডিজি এর প্রধান ক্ষেত্র, সরি এসডিজি না, টেকসই উন্নয়নের, টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র, প্রধান ক্ষেত্র 3টি।
আমি দুটি বললো, আপনি আরেকটা বলবেন। একটা হলো সমাজ, আর একটা হলো অর্থনৈতিক বিবেচনা। আর একটা কি? সহজ খুবই। আর একটা কি? আর একটা কি? কি হতে পারে? রাইট, এনভায়রনমেন্ট। আমি বলে দিলাম, অনেকে উত্তর দিবে। একটা পরিবেশ, সমাজ, অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ, যেটা আমি বলে দিছি। 3-4 বলবো না, দাঁড়ান। নাম্বার 3, টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় 2015, 2016, 2017। এই তিনটার মধ্যে কোনটা? 15, 16, 17। তিন নম্বর প্রশ্নের উত্তর দেন। টেকসই 17 লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় কবে? 15, 16, 17। রায়হান সঠিক, রাকিবুল সঠিক, কোহিনুর আক্তার সঠিক, শারমিন হয়নি, রওশন সঠিক, মাসুম সঠিক, মাসুম, নয়ন, শ্রাবণ হয় নাই কিন্তু, শ্রাবণ মেঘ, আসিফ হয়েছে, সুজন, ডিউড্রপ, আশরাফিয়া, জুনায়েদ, নীলঞ্জনা হয়নি, মঞ্জুরুল হয়নি, সাকিব, গোলাম ফারুক, সুজন কুমার, শিউলি আক্তার, শামিমা হয়নি, আর শামিমার আগে শিউলি আক্তার বন্ধ হয়েছে। নির্ধারিত হয় 2015 সালে, 15 সালের 25 থেকে 27 সেপ্টেম্বর, নিউ ইয়র্কে। নাম্বার 4, এটা নির্ধারিত হয়। আর 2016 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর, এটা হলো মেয়াদ হলো এটা। আচ্ছা, নাম্বার 4, এসডিজি থেকে পরের কোশ্চেনে, এসডিজি থেকে পরের কোশ্চেনটা করতেছি। এসডিজি এর স্কোর কিপার কোন সংস্থা? ইউএনইপি, ইউএনডিপি, বিশ্ব ব্যাংক, আইএমএফ, কোনটা? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্কোর কিপার কোন সংস্থাটা? ইউএনডিপি। থ্যাংক ইউ, অনেকেই উত্তর দিচ্ছেন। থ্যাংক ইউ রাকিবুল, হাসান, মাসুম, উম্মে, মিথিলা, জুনায়েদ, তানিয়া, সুজন, শারমিন, গুড, রায়হান, নূর মোহাম্মদ আকিব, নাজিম, ডিউড্রপ, নূর আব্দুল আকিব, অনেকেই উত্তর দিয়েছেন। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন।
এসডিজি থেকে লাস্ট কোশ্চেন। এসডিজির সহযোগী লক্ষ্য কতটি? না, সহযোগী লক্ষ্য 169টি সবাই পারে, এটা কোশ্চেন না। সহযোগী লক্ষ্য 169টি, এটা পারবেন আমি জানি। প্রশ্ন এটা, এসডিজি 13 এর বিষয়বস্তু কি? এসডিজি 13 এর বিষয়বস্তু কি? এটা যে পারবেন তাকে থ্যাঙ্কস দেব। এসডিজি 13 এর বিষয়বস্তু কি? এসডিজি 13 এর বিষয়বস্তু কি? শ্রাবণ মেঘ, গুড। রিজবি শাহ, গুড। রায়হান, গুড। জলবায়ু লিখলে হবে শুধু, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা। ওকে, তো আমাদের কালকে পরীক্ষা রাত 10:30 না 10টায়, 10 PM না 10:30, 10:30 বা 10:30 তো বলা ছিল, 10:30 থাকুক, 10:30 কালকে পরীক্ষা। 30 মার্কস। আমি যে PDF দিয়েছিলাম মার্চ টু এপ্রিল 17 পর্যন্ত, সেটা ঠিক আছে। আজকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, নো দাও।